অনেক অনেক দিন আগের কথা। অজয়নগর নামে এক শান্ত সুন্দর রাজ্য ছিল। সুজলা সুফলা সেই রাজ্যের রাজা ছিলেন সোমদত্ত। রাজা সোমদত্ত ছিলেন ন্যায়পরায়ণ, প্রজাদর্দী ও ধর্মপরায়ণ ব্যক্তি। তার শাসনে প্রজারা সুখে শান্তিতে বাস করত। রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না। তবুও এই সুখের মাঝেও রাজা সোমদত্তের মনে লুকিয়েছিল এক গভীর কষ্ট। এক পূর্ণিমার গভীর রাতে মহারাজ সোমদত্ত মহলের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন গভীর চিন্তায় মগ্ন ছিলেন। ঠিক সেই সময় মহারানী সুমিত্রা ধীরে ধীরে সেখানে এসে পৌঁছালেন। মহারাজ, এত রাত হয়ে গেল, আপনি এখনো ঘুমাননি? এই গভীর রাতে ছাদে দাঁড়িয়ে কোন ভাবনায় ডুবে আছেন? রানী সুমিত্রা, আমি আর আগের মতো নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরটা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। মহারাজ, এমন অশুভ কথা উচ্চারণ করবেন না। আপনার কিছু হলে এই রাজ্যের প্রজাদের কি হবে? সুমিত্রা, সেই চিন্তাতেই তো আমার ঘুম আসে না। কোন চিন্তা আপনাকে ঘুমাতে দিচ্ছে না মহারাজ? সুমিত্রা, সময় বয়ে যাচ্ছে, আমার বয়স হচ্ছে, স্বর্ণপুর রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। আমার 3 ছেলে, অর্জুন, বীরেন্দ্র আর সত্যেন্দ্র। কিন্তু কে যোগ্য হবে রাজা হওয়ার? কে প্রজার মঙ্গল চিন্তা করবে? মহারাজ, এত দুশ্চিন্তা করবেন না। সময়ই সবকিছু সঠিক বিচার করে। সময়ের হাতেই সব ছেড়ে দিন। না না সুমিত্রা, সবকিছু সময়ের ওপর ছেড়ে দিলে চলবে না। রাজ্য পরিচালনা শুধু তলোয়ার চালানো নয়, এর জন্য দরকার গভীর মমতা, ন্যায়বোধ আর প্রজ্ঞা। আমি এক কঠিন পরীক্ষার পরিকল্পনা করেছি। কাল থেকেই তা শুরু হবে। ভোরের প্রথম আলো ফুটতেই মহারাজ সোমদত্ত কাউকে কিছু না জানিয়েই তার প্রিয় ঘোড়াকে নিয়ে রওনা দিলেন। আরে কি সৌভাগ্য আমার! মহারাজ স্বয়ং আমার এই ছোট্ট কুটিরে। এই যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুদামার কুটিরে উপস্থিত হয়েছেন। আরে না না গোপাল, কি বলছো? আমি আজ রাজা হয়ে নয়, বরং বাল্যবন্ধু হিসেবে তোমার কাছে এসেছি গোপাল। তুমি নিশ্চয়ই আমাদের বন্ধুত্বের কথা ভুলে যাওনি? না মহারাজ, আমরা গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করে বড় হয়েছি। কত আনন্দের দিন আমরা একসঙ্গে কাটিয়েছি। যতদিন বেঁচে থাকব সে বন্ধুত্বের কথা কখনো ভুলব না। মহারাজ, আমি কি জানতে পারি আমার মতো ক্ষুদ্র মানুষ কোন বিষয়ে মহারাজকে সাহায্য করতে পারে? এরপর মহারাজ সোমদত্ত তার বাল্যবন্ধু গোপালকে সমস্ত পরিকল্পনা খুলে বললেন। সন্ধ্যা নামার আগেই রাজা সোমদত্ত প্রাসাদে ফিরে এলেন। তার মুখে তখন গভীর চিন্তার ছাপ। পরদিন রাজা সোমদত্ত একে একে 3 পুত্রকেই আলাদাভাবে নিজের কাছে ডাকলেন। প্রথমে ডেকে পাঠালেন তার জ্যেষ্ঠ পুত্র অর্জুনকে। মহারাজ, আমাকে ডেকেছেন? অর্জুন, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তাই আমি ঠিক করেছি তোমাকেই সিংহাসনে বসাবো। তবে এই কথা এখনই কারো কাছে প্রকাশ করো না। এটা আমার পরম সৌভাগ্য পিতা। আমি আপনাকে কোনোদিন হতাশ করব না। আপনার যোগ্য উত্তরসূরি হয়ে উঠব। এরপর রাজা সোমদত্ত ডেকে পাঠালেন তার দ্বিতীয় পুত্র বীরেন্দ্রকে। এসো বীরেন্দ্র। বীরেন্দ্র, তুমি আমার প্রিয় পুত্র, তাই আমি ঠিক করেছি পরবর্তীতে তোমাকেই সিংহাসনে বসাবো। তুমি রাজি আছো? হ্যাঁ পিতা, আমি প্রস্তুত। আপনার আদেশ পালন করতে সর্বদা প্রস্তুত আছি। বেশ, তবে আমি যে তোমাকে পরবর্তীতে রাজা ঘোষণা করার কথা ভেবেছি, এই বিষয়টি আপাতত গোপনই থাকবে, কাউকে জানাবে না। হ্যাঁ পিতা, আমি এটা সম্পূর্ণ গোপন রাখব, কারো কাছে প্রকাশ করব না। বেশ, এখন তুমি যেতে পারো। পিতার আদেশ মেনে বীরেন্দ্র শান্তভাবে ঘর থেকে বেরিয়ে গেল।
এরপর রাজা সোমদত্ত তার তৃতীয় পুত্র সত্যেন্দ্রকে ডেকে পাঠালেন। পিতা, আপনি কি আমাকে স্মরণ করেছেন? আপনার কি আদেশ আছে আমার জন্য? হ্যাঁ সত্যেন্দ্র, শোনো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাবো। তবে সেটা এখন সবার কাছেই গোপন রাখতে হবে, এমনকি তোমার মা বা দাদাদের কাছেও নয়। হ্যাঁ পিতা, আমি এই কথাটা সবার কাছেই গোপন রাখব। আপনি নিশ্চিন্তে বলুন। বেশ, তবে শোনো সত্যেন্দ্র, তুমি আমার সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের পুত্র। তাই আমি ঠিক করেছি আমার পর তোমাকেই সিংহাসনে বসাবো। বলো, তুমি কি এই দায়িত্ব নিতে প্রস্তুত? পিতা, আমি প্রস্তুত আছি। আপনার আদেশই আমার কাছে সর্বোচ্চ। বেশ, তবে মনে রেখো, এই কথাটা সম্পূর্ণ গোপন থাকবে, কাউকে একটুও জানাবে না। এইভাবেই রাজা সোমদত্ত তার 3 পুত্রকেই আলাদা আলাদা করে একই কথা বলে সেই বিষয়টি গোপন রাখতে বললেন। এইভাবেই কিছুদিন কেটে গেল। মহারাজ সোমদত্তের 3 পুত্রই খুশি মনে দিন কাটাতে লাগল। প্রত্যেকেই নিজেকে ভবিষ্যতের রাজা বলে ভাবতে শুরু করেছিল। কিছুদিন পর রাজা সোমদত্ত রাজপ্রাসাদে এক গুরুত্বপূর্ণ সভা ডাকলেন, আর সেই সভায় রানী সুমিত্রাও উপস্থিত ছিলেন। সেই সময় রাজার আদেশে মন্ত্রী 3 রাজকুমারকেও রাজসভায় নিয়ে এলেন। সেই দিন রাজদরবারে এক বন্দির বিচার অনুষ্ঠিত হচ্ছিল। চারদিকে নিস্তব্ধতা, সকলের চোখ মহারাজের দিকে। শোনো, যে কারণে তোমাদের 3 জনকেই আজ এই সভায় ডেকেছি, এই অপরাধীকে ভালো করে দেখো। আজ আমি একে মৃত্যুদণ্ড দিয়েছি। পিতা, এই লোকটির অপরাধ কি? সে এমন কি করেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? এই ব্যক্তি ভরা বাজারে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করেছে, আমার নিন্দা করেছে। রাজার অপমান মানেই রাজ্যের অপমান, তাই আমি একে মৃত্যুদণ্ড দিয়েছি। আজ বিকেলেই তাকে ফাঁসি দেওয়া হবে। বলো, এই বিচারে তোমরা কি আমার সঙ্গে একমত? সামান্য গালিগালাজের জন্য মৃত্যুদণ্ড? এটা তো ঘোর অন্যায় পিতা। সাধারণ মানুষের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তার জন্য কারো প্রাণ নেওয়া ন্যায় বিচার হতে পারে না। হ্যাঁ পিতা, প্রজার কথা বলার অধিকার আছে, তাই বলে এমন অপরাধে কারো জীবন নেওয়া উচিত নয়। এটা ন্যায়সঙ্গত নয়। রাজকুমারেরা, দয়া করে আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই, আমার প্রাণটা রক্ষা করুন। মেজ রাজকুমার, তোমার কি মত? তোমারও কি মনে হয় আমার এই বিচার সঠিক হয়নি? পিতা, 2 রাজকুমারের মতো আমারও মনে হয় এটা লঘু পাপে গুরুদণ্ড হয়েছে। আপনি আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তোমরা 3 জনই আমার কক্ষে একে একে এসো। তোমাদের সঙ্গে আমার আরও কিছু কথা আছে। এই বলে রাজা সোমদত্ত ধীরে ধীরে রাজসভা ত্যাগ করলেন। সভাকক্ষে নেমে এলো এক গভীর নীরবতা। এক এক করে 3 রাজকুমারকে রাজা সোমদত্ত ডেকে পাঠালেন। প্রথমেই উপস্থিত হলেন জ্যেষ্ঠ রাজকুমার অর্জুন। রাজকুমার অর্জুন, তুমি কি এখনও মনে করো লোকটি যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড পাওয়া উচিত নয়? হ্যাঁ পিতা, এখনও আমি মনে করি লোকটি এমন কোনো অপরাধ করেনি যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তার মানে তুমি চাও লোকটার ফাঁসি না হোক, তাই তো? হ্যাঁ পিতা, আমি চাই না তার ফাঁসি হোক। বেশ, তাকে মুক্তি দেওয়া হবে, তবে তার বদলে তোমাকে সিংহাসনের মোহ ত্যাগ করতে হবে। আমি অন্য কাউকে রাজা করব। বলো, তুমি কি রাজি আছো? পিতা, একজন সাধারণ অপরাধীর জন্য আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আপনি যা ভালো মনে করেন তাই করুন। আপনি যদি তাকে ফাঁসি দিতে চান, তাতেও আমার কোনো আপত্তি নেই। বেশ, তুমি এখন এসো, আমি পরে আবার ডাকব। রাজকুমার অর্জুন সেখান থেকে চলে যাওয়ার পর রাজা সোমদত্ত মেজ রাজকুমার বীরেন্দ্রকে নিজের শয়নকক্ষে ডেকে পাঠালেন। শোনো বীরেন্দ্র, তুমি যদি এখনও মনে করো যে ওই অপরাধী ফাঁসি পাওয়ার মতো অপরাধ করেনি, তবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব না।
কিন্তু তার বদলে তোমাকে রাজা হওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে। আমি অন্য কাউকে রাজা করব। বলো, তুমি কি এতে রাজি? না পিতৃদেব, আমি এত বড় ত্যাগ করতে পারবো না। ওই আসামির জন্য আমি সিংহাসন ছাড়তে পারবো না। ঠিক আছে বীরেন্দ্র, তুমি এসো এখন। এরপর রাজা সোমদত্ত ছোট রাজকুমার সত্যেন্দ্রকে ডেকে পাঠালেন। রাজকুমার সত্যেন্দ্র, তুমি কি এখনো মনে করো লোকটি যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড পাওয়া উচিত নয়? হ্যাঁ পিতা, আজ যদি এই সামান্য অপরাধে লোকটার ফাঁসি হয় তবে তা ন্যায় বিচার হবে না। বেশ, আমি লোকটার ফাঁসি দেব না, তবে তার বিনিময়ে তোমাকে আমার দেওয়া রাজা হওয়ার প্রতিশ্রুতি ভুলে যেতে হবে। আমি অন্য কাউকে রাজা করব। বলো, তুমি কি এতে রাজি? হ্যাঁ পিতা, আমি রাজি। প্রজার ন্যায়ের চেয়ে সিংহাসন আমার কাছে বড় নয়। যদি অন্যায় মেনে নিই তবে আমি কখনোই রাজা হওয়ার যোগ্য নই। তুমি ভেবে বলছো তো? হ্যাঁ পিতা, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। যে সিংহাসন একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করতে পারে না, সেই সিংহাসনে বসার কোনো ইচ্ছা আমার নেই। ন্যায়ের জন্য আমি শতবার রাজপথ ত্যাগ করতে রাজি। দয়া করে ওই মানুষটিকে মুক্তি দিন। সত্যেন্দ্রর কথা শুনে রাজা সোমদত্ত আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তার চোখে মুখে ফুটে উঠল গভীর তৃপ্তির হাসি। তুমি পাশ করেছ সত্যেন্দ্র, তুমি পাশ করেছ। কি মহারাজ, এবার খুশি তো আপনি? হ্যাঁ গোপাল, আজ আমি আমার যোগ্য উত্তরাধিকারীকে খুঁজে পেয়েছি। রাজকুমার সত্যেন্দ্রই হবে এই রাজ্যের পরবর্তী রাজা। পিতা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অপরাধী এখানে কেন? শোনো সত্যেন্দ্র, এ কোনো অপরাধী নয়, আর আমি একে কোনো ফাঁসির সাজাও দিইনি। আসলে ও আমার বাল্যবন্ধু গোপাল। এই সবই ছিল আমার পরিকল্পনা। আমি বুঝতে পারছিলাম না তোমাদের 3 ভাইয়ের মধ্যে কে হবে আমার যোগ্য উত্তরাধিকারী, কে প্রজাদের সত্যিকারের ভালোবাসবে, কে ন্যায় প্রতিষ্ঠা করবে। কারণ একজন রাজার প্রথম ধর্মই হল ন্যায় প্রতিষ্ঠা করা। তাই আমি এই পরীক্ষার আয়োজন করি। আমার বিশ্বস্ত বন্ধু গোপালকে অনুরোধ করি এই পরীক্ষার অংশ হতে, আর তাকে একজন অপরাধীর বেশে নিয়ে আসি। তোমার 2 দাদা জেনেও যে আমি অন্যায় করছি, সিংহাসনের লোভে ন্যায় প্রতিষ্ঠা করতে পিছিয়ে গেল। কিন্তু তুমি নিজের সিংহাসনের মোহ ত্যাগ করে ন্যায়কে বড় করে দেখিয়েছ। তাই তুমি আমার শ্রেষ্ঠ উত্তরাধিকারী। বন্ধুরা, প্লিজ এক্ষুনি ভিডিওটা হাইপ করে দাও আইকন বারে গিয়ে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট করে জানাও। আর দেরি না করে চটপট লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামত লিখে ফেলো।